আমি অন্তত কেমন কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না যে সরকার রাজনৈতিক সংস্কারের জায়গায় থেকে তারা যাত্রা শুরু করলো না কেন? করতে পারতেন তারা। আমি এটাও ধরে নিই যে ঠিক আছে, আমি জুলাই সনদ নিয়ে হয়তো ভাবলাম না, কিন্তু বিএনপির তো নিজস্ব ৩১ দফা ছিল। তার সেই ৩১ দফা থেকেও যদি কিছু গুরুত্বপূর্ণ ইস্যুকে তারা বাস্তবায়ন করে দেখিয়ে দিত যে না, আমাদের রাজনৈতিক সদিচ্ছাটাও আছে এবং আমরা সেই সদিচ্ছাটা আমরা শুধু মুখেই বলছি না, আমরা আসলে বাস্তবে করেও আমরা দেখাতে চাই। সরি, প্রত্যাশা ও প্রাপ্তি। তো আমি আলোচনাটা দুইটা ভাগে করতে চাই। প্রথমে আলোচনাটা প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ রাখি, তারপরে আমরা যাব যে আমার কিছু ব্যক্তিগত দুই একটা কথা বলে আমি খুব সংক্ষেপে আলোচনাটা শেষ করার চেষ্টা করব। কারো ধৈর্য যদি আমি ঘটাবো না। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিই যে আমি যথাসময়ে আসতে পারি নাই, যেহেতু শুক্রবার কিছু পারিবারিক অব্লিগেশনস থাকে, যে কারণে একটু দেরি হয়ে গেল, সেজন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছে। প্রথম কথা হলো যে বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের সবার মধ্যে এই বিষয়ে আমাদের মধ্যে কারোরই দ্বিমত নাই যে আমরা মানে বৈষম্য থেকে মুক্তি যে চাই, এটা সেই চাওয়াটা শুরু হয়েছে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন সেই বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে আমরা কতদূর অগ্রসর হয়েছি আমরা জানি যে দীর্ঘ অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের পরে একটি নির্বাচিত সরকার আমাদের সামনে এসছে। তাদের কাছ থেকে আমরা যখন তাদের কার্যক্রমের মূল্যায়নটা করব, তখন আমরা ওই মানদণ্ডটাই আমাদের সামনে থাকবে যে আসলে বৈষম্য থেকে আমরা কতদূর এগুলো। তো সেক্ষেত্রে যে কথাটা আগেও আমাদের সম্মানিত আলোচক বৃন্দ কিন্তু বলেছেন যে এই সময়টা খুব কম মূল্যায়নের জন্য, সেটার সাথে আমরা সবাই একমত আর কি। তো যে কথাটা কিন্তু আমি যেটা বলতে চাই যে সরকার তার যাত্রাটা যেভাবে শুরু করেছে, সেখানে কিন্তু নিঃসন্দেহে আমি মনে করি তার যাত্রার মধ্যে ইতিবাচক মানসিকতাটা প্রকাশিত হয়েছে বিভিন্নভাবেই আর কি। তো শুরুতেই আমরা দেখেছি, এবং এখানে যে কথাটা আমি বলবো শুরুতে, যে সরকার যেভাবে তার যাত্রাটা শুরু করেছে, আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে তাদের এই শুরুর জায়গাটা আমি মনে করি খুব যথাযথভাবে তারা শুরুটা করেছে। এবং যেখানে শুরুতেই তাদের যে যে বিষয়টা দিয়ে তাদের যাত্রাটা শুরু হয়েছে, যে তারা প্রথমেই প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভেবেছে প্রথমে, এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থের কথা প্রথমেই তারা চিন্তা করেছে, এবং এই চিন্তাটা খুব শুভ কল্যাণকামী চিন্তা আর কি। যে কারণেই আমরা দেখেছি যে এই চিন্তার বাস্তবায়ন করতে গিয়ে সরকার যে ফ্যামিলি কার্ড দিল, তারা যে কৃষক কার্ড দিল, নিঃসন্দেহে এই উদ্যোগগুলো অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য বলে আমি মনে করি আর কি। এখন ধরেন এটা কতটুকু এফেক্টিভ হবে না হবে সেই মূল্যায়ন তো সামনে আমাদের করতেই হবে। আমরা সময়ের ধারাবাহিকতায় সেই মূল্যায়ন আমরা করবো যে কিভাবে প্রান্তে আসলে যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করলো সেটা আসলে কতটুকু প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখলো। এই কৃষক কার্ড, এই ফ্যামিলি কার্ড, বা আরেকটা বোধ স্বাস্থ্য কার্ডও দেয়া হয়েছে আর কি। তো তবে আমি অনেকবার একটা জিনিস নিয়ে ভেবেছি যে যদি এই নির্বাচিত সরকারটি তার শুরুতে রাজনৈতিক সংস্কারের জায়গাটা থেকে যদি তারা শুরু করতেন, আসলে তাতে কি কোনো সমস্যা হতো কিনা আমি অনেক ভেবেছি এবং নিজে নিজে কনভিন্স হওয়ার চেষ্টা করেছি আর কি, নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে সরকার যদি রাজনৈতিক ক্ষেত্রে কিছু সংস্কার দিয়ে তাদের যাত্রাটা শুরু করার অবশ্য তারা যদি শুরু করতো, সেইটা আমার মনে হয় যে
এই সরকারের সাফল্যের ক্ষেত্রে আরো একটি মাত্রা যোগ করতে বলে আমার মনে হয়। আমি অন্তত কেমন কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না যে সরকার রাজনৈতিক সংস্কারের জায়গায় থেকে তারা যাত্রা শুরু করলো না কেন। করতে পারতেন তারা। যদি আমি এটাও ধরে নিই যে ঠিক আছে, আমি জুলাই সনদ নিয়ে হয়তো ভাবলাম না, কিন্তু বিএনপির তো নিজস্ব 31 দফা ছিল। তার সেই 31 দফা থেকেও যদি কিছু গুরুত্বপূর্ণ ইস্যুকে তারা বাস্তবায়ন করে দেখিয়ে দিত যে না, আমাদের রাজনৈতিক সদিচ্ছাটাও আছে এবং আমরা সেই সদিচ্ছাটা আমরা শুধু মুখেই বলছি না, আমরা আসলে বাস্তবে করেও আমরা দেখাতে চাই, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তারা শুরু করলেন না। তবে আমরা এর মানে এই নয় যে আমরা তাদের উপরে একেবারে আস্থা ছেড়ে দিয়েছি। তারা সময় নিচ্ছেন, তারা বলছেন যে পরবর্তী বাজেটের পরে তারা হয়তো সেই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন। আমরা সেই আশায় আছি যে আসলে রাজনৈতিক ক্ষেত্রে সত্যিকার অর্থেই আমরা যদি বৈষম্য দূর করতে চাই, শুধু অর্থনৈতিক উদ্যোগই কিন্তু যথেষ্ট না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বৈষম্যের সাথে রাজনীতি, অর্থনীতি পরস্পরের সাথে কিন্তু সম্পৃক্ত। সুতরাং অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করার মাধ্যমেই যে আমাদের রাষ্ট্র সমাজ থেকে বৈষম্য কমবে, আস্তে আস্তে দূর হবে, সেটা আমি মনে করি না। এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক বিষয় কিন্তু। সুতরাং অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার পাশাপাশি চলা দরকার ছিল এবং এটা হলে ভালো হতো। এই সরকারের মুখই উজ্জ্বল হতো বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে এই বাজেটের যে অধিবেশন, এই অধিবেশনের পরে যে অধিবেশনটি আমাদের সামনে আসতেছে, সেইখানে সরকার উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবে। যে প্রস্তাবগুলো জুলাই সনদে আছে সেগুলোর বিষয়ে তারা সত্যিকার অর্থেই যথার্থ উদ্যোগ গ্রহণ করবেন। এ তো গেল আমি রাজনীতির কিছু কথা বলার চেষ্টা করলাম। আমি মনে করি যে এই যে আমরা আমাদের দর্শনের জায়গাটা কিন্তু ক্লিয়ার, যে আমরা কিন্তু বৈষম্য থেকে একটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাত্রা করতে চাই। এবং সেই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে কথাটি আমি এসেই আমার পূর্ববর্তী বক্তার কাছ থেকে যেটা শুনলাম, যে অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ কিন্তু সব সময় একটা সরকারের মূল্যায়ন করার ক্ষেত্রে, অর্থনৈতিক নীতিমালার ক্ষেত্রে যে বিষয়টা তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সেটা হলো তার দৈনন্দিন জীবনে এই যে জীবনযাত্রার মান, যেটা অর্থাৎ এই যে মূল্যস্ফীতির কথা বারবার আমরা বলি, সেখানে যদি কোনো ইতিবাচক পরিবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আজকেও সকালেও বাজারে গেছি, আমি শুক্রবারে বাজারে যাই, বাজারের অবস্থা কিন্তু সত্যি মানে অসহনীয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং সামনে আমরা শুনতে পাচ্ছি যে যদি একটা বেতন স্কেল আমাদের সামনে চলে আসে, তখন বাজারের অবস্থা আরো আমাদের নিয়ন্ত্রণের বাইরে যেন না যায়, এই ব্যাপারে সরকার নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করবে না। আরেকটা বিষয় আমি যেটা গুরুত্বের সাথে আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদের ইমিডিয়েট একেবারে এখনই আমাদের যে বিষয়টাতে সিরিয়াসলি ভাবার দরকার, এবং আমি মনে করি যে বর্তমান সরকার খুব ঠান্ডা মাথায় বা ধীরস্থিরভাবে তারা একটা জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছে। যে লক্ষণীয়ভাবে আপনারা হয়তো সবাই আমরা জানি যে কিভাবে আমাদের পররাষ্ট্রনীতির জায়গায় আমাদের এক ধরনের স্টেলমেট অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। আমি বলছি না যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা ভারতের দাদাগিরিকে প্রশ্রয় দিব, সেটা না, বাট আত্মমর্যাদাটাকে অক্ষুণ্ণ রেখে কিভাবে ভারতের সাথে সম্পর্ক আমাদের স্বাভাবিক করাটা আমাদের নিজস্ব স্বার্থেই, আমাদের অর্থনৈতিক স্বার্থে এটা অতীব প্রয়োজন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো অমীমাংসিত সমস্যা তো আছেই। এই যে ধরেন এবছরে আমাদের গঙ্গার পানির যে চুক্তির মেয়াদ সেটা শেষ হয়ে যাবে, তখন চুক্তির মেয়াদটাকে আপনার নবায়ন করতে হবে। আমরা তিস্তা চুক্তি
বাস্তবায়ন চাই তো সবাই আমরা চাই তিস্তা চুক্তি। তো সেগুলোর জন্য আমরা যদি সম্পর্কটাকে স্বাভাবিক না করি তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হব বলে আমি মনে করি। সুতরাং আমি আমি মনে করি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমাদের একটা আইস ব্রেকিং খুব জরুরি। আমাদের বরফ গলতে হবে এবং আমরা ডে টু ডে লাইফে দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বহু লোক যারা ভারত থেকে চিকিৎসা পেতে চান, তারা চিকিৎসার জন্য তার লাইন ধরে আছেন। ভিসা প্রার্থীদের একটা বিরাট লাইন আমরা লক্ষ্য করছি এবং যে কারণে আমাদের স্থানীয় হসপিটালগুলোর উপরে একটা বিরাট চাপ কিন্তু তৈরি হয়েছে। এবং আপনারা এটা আমাদের এই বাস্তবতা অস্বীকার করতে কোনো লজ্জার বিষয় না বা এটা দোষের কিছু না, কারণ আমাদের হসপিটালগুলোর অনেক ক্ষেত্রে সেই ক্যাপাসিটি নাই। আমি ব্যক্তিগতভাবে একজন কিডনি রোগীর কথা জানি যে তার এই মুহূর্তে ভারত না গেলে তার অবস্থা খুবই খারাপ। সুতরাং আমাদের যেটা বাস্তব প্রয়োজন সেই প্রয়োজনটাকে আমাদের মেনে নিতে হবে। এবং আমি বলছি না যে এটা আমরা আমাদের স্বার্থের বিনিময়ে বা আমরা আমাদের সবকিছু বিকায় দিয়ে সেটা আমরা করব, আমি কিন্তু সেটা মিন করছি না আর কি। তো অর্থনৈতিক ক্ষেত্রে বললাম, আমরা রাজনৈতিক ক্ষেত্রে পররাষ্ট্রনৈতিক বিষয়গুলোর ক্ষেত্রে আমি কিছু জিনিস আপনাদের কাছে ইঙ্গিত করলাম। এখন যেটা হলো যে সামাজিক ক্ষেত্রে আমাদের একটা বিরাট ধস নেমেছে, যেটা আপনারা সবাই লক্ষ্য করেছেন যে এটা একটা মানে মারাত্মক ব্যাধি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। যে আমাদের দেশে কেন অ্যাবস্টাইন ক্লাসের উদ্ভব ঘটলো, পেইডোফাইল শিশুর যৌন নির্যাতন শিশুদের উপরে, এইটা একটা ভয়াবহ ব্যাধি এবং এটা নিয়ে আমাদের আসলে এই ভাবা দরকার। আমি জানি না, কিন্তু সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানী তারা এটার যথার্থ জবাব দেবেন যে এই ধরনের সংকট কেন হচ্ছে এবং এগুলো নিয়ে আমাদের পার্লামেন্টে কিন্তু ব্যাপক আলোচনা হওয়া দরকার। আমাদের পার্লামেন্টের যে প্রথম 3 মাসে যে ধরনের আলোচনাগুলো যেভাবে আলোচনা হয়েছে, যে ধরনের আলোচনাগুলো হয়েছে, আমি একেবারেই সন্তুষ্ট না এই ধরনের change tv.press এক ফোঁটা হলুদও নেই।